ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস্ট্রি। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 10 এর চ্যাপ্টার 3, যেটা হচ্ছে বৃত্তের সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকে সলিউশন। সামনেই তোমাদের স্কুলের ফার্স্ট সামেটিভ এক্সাম রয়েছে। তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে এসেছি। আর আমি এটাও আশা করছি যে তোমাদের বইটা এতদিনে পড়া কমপ্লিট হয়ে গেছে। তো তাই আজকে আমি তোমাদের জন্য যে কোশ্চেনগুলো রেখেছি সেটা কোশ্চেন ব্যাংক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এবং বইতে যেগুলো আছে সেগুলো আমি স্কিপ করেছি, কারণ বই থেকে হুবহু কমন আছে। বইতে যেটা কোষে দেখি 3-তে আছে 16 এবং 17 দাগ, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমরা কোশ্চেন ব্যাংকে পাবে। মানে আমাদের যেটা অনলাইনের দিগন্ত ব্যাচ, তো দিগন্ত ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই আমার কাছে পড়েছো। তোমরা জানো যে আমি তোমাদের সবটাই করিয়ে দিয়েছি আর তোমাদের সবটা হয়েও গেছে, তাই না? তবে শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, এই যে ক্লাসটা তোমরা দেখছো এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? আর দেরি না করে এবার শুরু করি আজকের কোশ্চেনগুলো। তো দেখো, আজকের আমাদের যেটা ফার্স্ট কোশ্চেন আছে সঠিক উত্তর নির্বাচন, মানে যেটা তোমাদের এমসিকিউ কোশ্চেন। তো এমসিকিউ কোশ্চেন কি আছে? 3টি অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়। কটা? 3টি অসমরেখ বিন্দু। অসমরেখ বিন্দু মিন্স আমাদের সমরেখ নয়। সমরেখ কোনটা হয়? যেটা একটা লাইনের উপর থাকে। আমরা তো জানি যে একটা লাইনের উপর যখন কোনো বিন্দু থাকে সেটাকেই আমরা সমরেখ বলি। মানে একটা লাইন, বাট এই লাইনের উপর বিন্দু বলতে সাপোজ আমি ধরলাম এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তাহলে এই 3টে বিন্দু কি একটা লাইনের উপর আছে, তার জন্য আমরা এই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলবো। কিন্তু যখন আমাদের বলেছে এখানে যে 3টি অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু মানে একটা লাইনের উপর হবে না। একটা বিন্দু যদি এখানে হয়, আরেকটা বিন্দু এখানে হলে আরেকটা বিন্দু আমার উপরের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে এই 3টে বিন্দুকে আমি কি বলবো? অসমরেখ বিন্দু বলবো। ক্লিয়ার? এবার এই অসমরেখ বিন্দু দিয়ে আমাদের বলেছে কটা বৃত্ত অঙ্কন করা যাবে। তো এগুলো আমরা থিওরিতে পড়ে এসেছি যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বিন্দু অঙ্কন করা যাবে, একটির বেশি কিন্তু নয়। আর যদি এখানে বলতো যে 4টা বিন্দু 5টা বিন্দু, তাহলে সেই বিন্দুগুলো দিয়েও বৃত্ত অঙ্কন করা যাবে, কিন্তু সেই বিন্দুগুলো তখন ওই বৃত্তের উপরে অবস্থিত হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে আমার একটি। বোঝা গেছে? চলো নেক্সট। পি কিউ আর এরূপ 3টি বিন্দু যে পি কিউ হচ্ছে 8 সেমি, পি আর হচ্ছে 3 সেমি আর কিউ আর হচ্ছে 5 সেমি। তাহলে পি কিউ আর বিন্দুগামী বৃত্তের সংখ্যা হবে। তাহলে এই 3টে বিন্দুগামী বৃত্তের সংখ্যা কটা হবে সেটা আমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? তো দেখো এখানে কোশ্চেন অনুযায়ী তুমি যদি এগোতে চাও, কোশ্চেন অনুযায়ী কোশ্চেনে যেটা বলেছে খেয়াল করে দেখো, আমাকে বলেছে যে পি কিউ আর 3টে বিন্দু এবং পি কিউ বলে দিয়েছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে আমি যদি এখানে একটা লাইন টেনে নিই, এরকম একটা লাইন টানলাম, এবার বলেছে পি কিউ 8 সেন্টিমিটার। তাহলে আমি সাপোজ ধরলাম এখানে আমার পি পয়েন্ট আছে, এখানে আমার পি পয়েন্ট হলো। কিউ পয়েন্ট এমন একটা জায়গায় হবে, আমাকে দেখতে হবে কোশ্চেন আগে। এদিকে দেখো পি আর বলেছে 3, আবার কিউ আর বলেছে 5। তার মানে আর পয়েন্টটা কিন্তু এদের মিডলে কোথাও একটা থাকবে, আর পয়েন্ট। ক্লিয়ার? কারণ আমাকে বলেছে পি আর 3, সাপোজ আমি যদি আর পয়েন্টটা এখানে নিয়ে নিই, তাহলে পি আর হচ্ছে 3, এইটুকু হচ্ছে 3 হলো। আবার দেখো বলেছে কিউ আর হচ্ছে 5, তার মানে আর থেকে কিউ অবধি এই পোর্শনটা ধরো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের 5 হলো, এইটুকু হচ্ছে 5। এবার দেখো আমার কোশ্চেন মিলে গেছে না, যে আমার পি কিউ 8 বলেছে, তাহলে পি থেকে কিউ এটা আমার 8। কেন? 5 আর 3 যোগ করে তাহলে আমরা 8 পাচ্ছি, তাই না? তাহলে কি পেলাম আমরা? আমাদের কোশ্চেন অনুযায়ী যেটা দেওয়া আছে যে পি কিউ হচ্ছে 8 সেন্টিমিটার, পি থেকে কিউ এটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার। এবার বলেছে পি আর 3, তাহলে পি থেকে আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর কিউ আর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে আমার 5 সেন্টিমিটার। এবার দেখো খেয়াল করে আমি যদি এখানে অ্যাড করে দিই, কি অ্যাড করব? পি আর প্লাস আর কিউ, এটা যদি অ্যাড করি তাহলে কি পাচ্ছি দেখো, আমাদের 3 + 5, তাহলে 3 + 8 মানে কত? 8, আর 8 মানে কত? পি কিউ। তার মানে দুটো বাহুর যোগফল আরেকটা বাহুর সাথে সমান হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই দুটো খণ্ডকে যোগ করে আমি বড় বাহুটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স কি, আর বিন্দুটা আমাদের এই সরলরেখার উপর অবস্থিত হচ্ছে এবং এদের মাঝখানে থাকছে। এদের মাঝখানে কোথাও একটা আর থাকছে আমার, তাই না? এবং এই সরলরেখার উপর অবস্থিত হচ্ছে। দ্যাট মিন্স কি বোঝালো? যে পি কিউ অ্যান্ড আর এই 3টে বিন্দু সমরেখ, এই 3টে বিন্দু সমরেখ, তাই না? তাহলে 3টে বিন্দু যখন সমরেখ, তাহলে এই 3টে বিন্দু দিয়ে কি বৃত্ত অঙ্কন করা যাবে? যাবে না। কারণ আমরা যদি একটা বিন্দু মানে বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি, সাপোজ আমি এখানে 3টে বিন্দু নিলাম একটা লাইনের উপরে, এবার বৃত্ত যখন অঙ্কন করতে যাব, সাপোজ আমি যদি এরকম একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখো আমি দুটো বিন্দু দিয়ে পাস করাতে পারছি, এই বিন্দুটা কিন্তু বাইরে থেকে যাচ্ছে, তাই না? আবার দেখো যদি আমি এই লাইনের উপর এই বিন্দু এই বিন্দু এই বিন্দু 3টে নিই, আর আমি যদি এই দুটো বিন্দুকে নিয়ে যদি বৃত্ত অঙ্কন করি এরকম,
তাহলে দেখো এই বিন্দুটা ভিতরে থেকে যাচ্ছে, বৃত্তের ভিতরে, বিন্দুগামী কিন্তু বৃত্ত নয়, বলেছে বিন্দুগামী বৃত্তের সংখ্যা। বিন্দুগামী মিন্স আমাদের বিন্দুগুলো বৃত্তের উপরে থাকবে, ক্লিয়ার, ভিতরে নয়, এটা কিন্তু ভিতরে থেকে যাচ্ছে দেখো। তার মানে আমার এখানে কিন্তু তিনটে বিন্দুগামী, মানে এই পি কিউ আর বিন্দুগামী কিন্তু কোনো বৃত্ত আমি পাবো না, কারণ এটা সমরেখ। আর আমরা থিওরি পড়ানোর সময় বলে এসেছি যে যখন তিনটে সমরেখ বিন্দু থাকবে, সমরেখ বিন্দু দিয়ে কিন্তু আমরা কোনো বৃত্ত অঙ্কন করতে পারবো না, সেটা অসমরেখ বিন্দু হলে আমরা বৃত্ত অঙ্কন করতে পারতাম, এবং সেটা কেবলমাত্র একটা পারতাম, তাই না? তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে 0, ই অপশন, যে আমরা একটাও বৃত্ত অঙ্কন করতে পারবো না, 0। ক্লিয়ার? চলো নেক্সট, বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ কি হবে? জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। আমি যদি একটা বৃত্ত অঙ্কন করে নিই, চলো বৃত্ত অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় কি হয় তোমাদের কোশ্চেন যেগুলো আসে সেগুলো তোমরা ভাবো যে হ্যাঁ বইতে তো পড়িনি এই কোশ্চেনগুলো, আমরা কি করে করব। এটা কিন্তু বইয়েরই কোশ্চেন, কিন্তু মানে বইতে এই কনসেপ্ট আছে কিন্তু তোমাদের প্রয়োগে, ঠিক আছে? তো অনেক সময় হয়তো যারা প্রয়োগ পড়োনি, আমি তাদের ক্ষেত্রে বলছি, আমি যারা প্রয়োগ পড়োনি বা প্রত্যেকটা কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়োনি বা থিওরি তোমাদের ক্লিয়ার নেই, আমি তাদের ক্ষেত্রে বলছি, তোমরা কোশ্চেনটা পেলেই ছেড়ে দিয়ে আসবে না যে হ্যাঁ আমি কোশ্চেন পেয়েছি, এগুলো আমরা পড়ে আসিনি, তাহলে কি করবো, কোশ্চেনটা ছেড়ে দেবো? একদম করবে না। ওইটা জ্যামিতির কোশ্চেন এমনই কোশ্চেন হয় যে তুমি যদি নাও পড়ে যাও, তুমি জ্যামিতির কনসেপ্টটা শুধু দেখো, লেখাটা পড়ো, লেখাটা পড়ে তুমি ছবিটা এঁকে নাও, ছবি এঁকে নিলে দেখবে তুমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, আটকাবে না তোমার, ঠিক আছে? চলো দেখো কোন বৃত্ত, তাহলে আমি বৃত্তটা এঁকে নিলাম। এবার বলেছে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। জ্যা মিন্স এখানে আমি একটা জ্যা অঙ্কন করব, ধরো এটা আমি জ্যা অঙ্কন করছি, এটা জ্যা এই বৃত্তের ক্ষেত্রে। এবার বলেছে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক মানে কি বোঝায়? মানে জ্যাটাকে একটা লাইন লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, তাই না? তার মানে আমার এটা সমদ্বিখণ্ডিত হবে এবং লম্ব হবে, মানে এর উপর সমদ্বিখণ্ডিত মানে ধরো এই পোর্শনটা এইটুকু আর এইটুকু আমার সেম, আবার এর উপর লম্ব মানে ধরো এরকম যাবে লম্বটা, মানে 90 ডিগ্রি হবে। এবার আমরা তো পড়েছি, কি পড়েছি, যে বৃত্তের মানে যেটা 32 আর 33 নম্বর পদ্ধতিতে পড়েছি আমরা। 32-এ কি পড়েছি, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখার মানে কোনো জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্বটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। আর এটাও আমরা পড়েছি যে 33-এ মানে 33 নম্বর উপপাদ্যতে, যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখাটা ওই জ্যায়ের উপর লম্ব হবে, তাই না? তো দেখো এখানে তাহলে এই জ্যায়ের উপর লম্ব যদি কোনো সরলরেখা হয়, তাহলে নিশ্চয়ই এটা কেন্দ্র দিয়ে পাস করবে, মানে ও কেন্দ্র দিয়ে পাস করবে। তার দ্যাট মিন্স আমার অ্যান্সারটা কি হবে, ওই বৃত্তের কেন্দ্রগামী। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, অ্যান্সার এ। তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই, এটাও তোমরা প্রয়োগের কনসেপ্টে পাবে, যে যখন একটা বৃত্তে অনেকগুলো সমান্তরাল জ্যা তুমি পাবে, সেই সমান্তরাল জ্যাগুলোর মধ্যবিন্দু যে সংযোজক সরলরেখাংশ, সেটাও কিন্তু কেন্দ্রবিন্দু দিয়ে পাস করবে। ক্লিয়ার? মানে আমি তোমাদের বলতে চাইছি, ধরো এটা আমি একটা বৃত্ত নিচ্ছি, ধরো এটা একটা বৃত্ত নিচ্ছি আমি, আর এই বৃত্তের ক্ষেত্রে সমান্তরাল জ্যা, সমান্তরাল জ্যা ধরো আমি অনেকগুলো সমান্তরাল জ্যা নিচ্ছি, সাপোজ এইটা একটা জ্যা নিচ্ছি, আর এই জ্যায়ের সমান্তরাল এখানে একটা জ্যা নেব, ঠিক আছে? আবার এই জ্যায়ের সমান্তরাল এখানে একটা জ্যা নেব। তো এরকম আমি যদি সমান্তরাল জ্যা অঙ্কন করি, তাহলে দেখো এই সমান্তরাল জ্যাগুলোর কি বললাম, যে লম্ব সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, মানে এই জ্যার মধ্যবিন্দু ধরো এখানে, মধ্যবিন্দুগুলো যদি আমরা টাচ করে দিই, তাহলে দেখো এইখানে পাচ্ছি, এইখানে এইখানে এইখানে, এগুলো যদি আমি যোগ করে দিই, তাহলে যে সরলরেখাটা পাবো এটা কিন্তু কেন্দ্র দিয়ে পাস করব, কেন্দ্র দিয়ে পাস করবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো মানে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র থেকে এল দৈর্ঘ্যের কোন জ্যায়ের লম্ব দূরত্ব, জ্যায়ের দূরত্ব, দূরত্ব মিন্স লম্ব দূরত্ব, দূরত্ব ডি হলে আর ডি এল এর মধ্যে সম্পর্ক কি হবে? এখানে সম্পর্ক চেয়েছে, আর ডি এল, এখানে সম্পর্ক মানে ওই তোমার মামা ভাগ্নে সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, মা বাবার সম্পর্ক, এগুলো নয়, ঠিক আছে? অঙ্কের ভাষায় এখানে জ্যামিতিতে সম্পর্ক মিন্স তোমার আর হচ্ছে কি ব্যাসার্ধ, এলটা কি, এলটা বলেছে আমাকে এল দৈর্ঘ্যের জ্যা, মানে জ্যায়ের দৈর্ঘ্য এল, আর ডিটা কি, ডি হচ্ছে দূরত্ব মিন্স লম্ব দূরত্ব, তাই না? মানে আমরা যেটা শর্টেস্ট ডিস্টেন্স ধরি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব দূরত্ব, তাই তো? তো এগুলোর মধ্যে রিলেশন চেয়েছে, তো সেই রিলেশনটা আমরা কিভাবে বের করব, তার জন্য দেখে নি কিভাবে বের করতে হয় নাকি। চলো তাহলে দেখো, আগে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করে নিই, সাপোজ এটা আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার এই বৃত্তের ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে, যে আর ব্যাসার্ধ যুক্ত কোনো বৃত্ত, তাহলে আমি যদি এখানে একটা আর ব্যাসার্ধের একটা বৃত্ত নিয়ে নিই, সাপোজ এখানে আমার ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। আর কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে এল দৈর্ঘ্যের জ্যায়ের উপর,
তাহলে এইটা ধরো সাপোজ এল দৈর্ঘ্যের জ্যা হলো। এবার বলেছে দূরত্ব ডি, তাহলে আমি দূরত্ব এটা হচ্ছে ডি আমি নিলাম, এটা হচ্ছে দূরত্ব ডি। এবার বলেছে আর ডি এল এর মধ্যে সম্পর্ক, তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ধরো নাম দিচ্ছি এটা হচ্ছে ও কেন্দ্র বৃত্ত, এটা হচ্ছে এ বি জ্যা, আর এর উপর ওডি লম্ব। ক্লিয়ার? তাহলে আমাকে প্রশ্ন অনুযায়ী কি বলেছে, যে আমাকে বলেছে ও এ যেটা হচ্ছে ব্যাসার্ধ, সেটা বলেছে আর, আর আমাকে বলেছে এল দৈর্ঘ্যের জ্যা মানে এ বি, এ বি কত বলেছে এল, আর তোমার দূরত্ব কত বলেছে, দূরত্ব হচ্ছে আমার যেটা হচ্ছে ওডি, তাহলে ওডি বলেছে কত, ডি বলেছে। ক্লিয়ার? এবারে দেখো আমরা তো জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে ওই জ্যাটা মানে ওই লম্বটা ওই জ্যাকে সমাদ্বিখণ্ডিত করবে। তার মানে আমার ওডি লম্বটা এবি জ্যাকে সমাদ্বিখণ্ডিত করবে। দ্যাট মিনস আমি বলতে পারি এডি ইকুয়াল টু ডিবি, সেটা হচ্ছে আমার এ বি ডিভাইডেড বাই 2 মানে এল বাই 2, তাই না? এবার দেখো ও এডি এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা তো লম্ব হচ্ছে, তার মানে এটা কি, এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। তাহলে এবার যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তো একটাই উপপাদ্য, যেটা আমাদের মূল মন্ত্র, তাই না? কি? পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এবারে আমরা কি করব, সেটাই আমরা বের করব। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে ও এ, তাহলে ও এ স্কয়ার এটা হচ্ছে লম্ব স্কয়ার মানে কত, ওডি প্লাস ভূমি স্কয়ার মানে এডি স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, দেখো আমাদের যেটা আছে ও এ স্কয়ার, তাহলে ও এ স্কয়ার মানে কত, ও এ স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার, তাহলে আর স্কয়ার হচ্ছে ওডি, ওডি মানে ডি স্কয়ার প্লাস এডি, এডি মানে হচ্ছে এল বাই 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমি কি লিখবো, এল বাই 2, তাহলে এল বাই 2 স্কয়ার যদি আমি একদিকে রাখি, তাহলে এখানে আমি ডি যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার হলো। এবার কি করব, এবার দেখো আমি এখানে কি করছি, ভেঙে নিচ্ছি, তাহলে এল স্কয়ার বাই 4 এটা ইকুয়াল টু কি হবে, আমার হচ্ছে আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার। দ্যাট মিনস এল স্কয়ার কি হবে, 4টা আমি উভয় দিকে গুণ করে দিচ্ছি, এদিকে 4 কাটবে ওদিকে 4 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে হচ্ছে 4 ইন্টু আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার, তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? যে এল স্কয়ার হচ্ছে 4 ইন্টু মানে 4 হোল ইন্টু আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার, আর এটাই হচ্ছে এল আর এন্ড ডি এর মধ্যে রিলেশন। তো দেখো অপশন কোথায় আছে, দেখো এল স্কয়ার হচ্ছে 4 হোল ইন্টু আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার, তার মানে অপশন আমি যেটা পেলাম অপশন হচ্ছে আমার ডি, ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমাদের কি আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের 26 পাই পরিসীমা বিশিষ্ট বৃত্তের 10 সেমি দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব। কি বলে দিল, এখানে কোন একটা জ্যা বলে দিয়েছে, সেই জ্যাটার কেন্দ্র থেকে দূরত্ব বের করতে বলেছে। আবার কি বলেছে, পরিসীমা বলেছে 26 পাই পরিসীমা, তার মানে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করে নিই, চলো এখানে বৃত্ত অঙ্কন করছি, ধরো এটা আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এইটা। এবার এই বৃত্তের ক্ষেত্রে আমাদের যেটা বলেছে যে 26 পাই পরিসীমা, তাহলে দেখো বৃত্তের পরিসীমার সূত্র কি, বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে 2 পাই আর, পরিসীমা মিন্স পরিধি, তাই না? তাহলে পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে অ্যান্সার আমাকে এখানে বলে মানে যেটা সূত্র আমাকে হিন্টস দেওয়া আছে 2 পাই আর মান হচ্ছে 26 পাই। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমি যদি পাইটা উভয় দিকে ভাগ করে দিই, পাই কেটে যাবে, তাহলে কত পাচ্ছি 2 আর হচ্ছে 26, দ্যাট মিনস আমার আর এর মান হচ্ছে 13, তার মানে আমি বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমি 13 পেয়ে গেছি, আমি একটা আনসার একটা কনসেপ্ট পেয়ে গেছি, মানে একটা হিন্টস পেয়ে গেছি আমি। এবার কি, বৃত্তের 10 সেমি দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব, 10 সেমি দৈর্ঘ্যের জ্যা বলেছে, তার মানে আমি যদি এখানে একটা জ্যা অঙ্কন করে নিই, চলো জ্যা অঙ্কন করছি, ধরো এইটা আমার জ্যা, এইটা হচ্ছে আমার জ্যা হলো। এবার এই জ্যাটার মান কত, 10 সেন্টিমিটার বলেছে, দ্যাট মিনস আমি এখানে আমি জ্যাটাকে আচ্ছা একটু সোজা করে নিই হলো। আচ্ছা এটা জ্যা, এটা আমি জ্যাটা নাম দিচ্ছে কোনটা, এ বি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবারে বলেছে ব্যাসার্ধ হচ্ছে 13 পেলাম আমি, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ 13, আর এইটা আমাকে বের করতে বলেছে, কারণ দেখো বলেছে জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব মিন্স শর্টেজ ডিসটেন্স মানে লম্ব দূরত্ব, আমি মানে আমাকে কি চেয়েছে, ও ডি, এই ওডিটা আমাকে চেয়েছে। ক্লিয়ার? মানে আমাকে কি চাইলো, আমাকে চাইলো ওডির মান লম্ব দূরত্ব, আর যেহেতু আমাকে জ্যার দৈর্ঘ্য 10 বলে দিয়েছে, তার মানে কি এবি 10, তাহলে আমাকে প্রশ্নে বললো যে এবির মান 10 আর লম্বটা জ্যাকে সমাদ্বিখণ্ডিত করছে,
তার মানে আমার এডির মান কত হবে দেখো, এডি হচ্ছে আমার 10/2, মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে পিথাগোরাস উপপাদ্য কাজে লাগাবো, কারণ ওটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে পিথাগোরাসের কনসেপ্ট অনুযায়ী অতিভুজ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাট মিন্স আমি এখানে কি বলতে পারবো, যে ও এ স্কয়ার সেটা হচ্ছে আমার ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমার এডি স্কয়ার। তাহলে বের করবো কি ওডি, তাহলে ওডি স্কয়ার হচ্ছে কত, ও এ স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে ও এ কত হবে, দেখো ও এ হচ্ছে 13 ব্যাসার্ধ, আমি আগেই পেয়ে গেছি 13। তার মানে কি লিখবো, 13 স্কয়ার মাইনাস এডি মানে কত, 5 স্কয়ার, মানে এটা হচ্ছে 169 মাইনাস 5 স্কয়ার মানে হচ্ছে 25। দ্যাট মিনস আমার হচ্ছে কত, 144। তাহলে ওডি স্কয়ার যদি 144 হয়, তাহলে আমি ওডি কত পাবো, ওডি হচ্ছে √144, তার মানে হচ্ছে কত, 12। এবারে এটা হচ্ছে কি, ব্যাসার্ধ, সরি দূরত্ব। আর দূরত্ব তো কখনো আমাদের ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, নেগেটিভ হয় না। তার জন্য আমার এখানে ওডির মান আমি পজিটিভ নেব, মানে 12 নেব, তাই না? তাহলে আমার অ্যান্সারটা কি হবে, দূরত্বটা 12 সেন্টিমিটার, যেটা আমার এ অপশনে আছে, মানে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা দেখো একটু, কোশ্চেনটা ঠিক আছে। কোশ্চেন কি বলেছে দেখো, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি ও 17 সেমি, একটি সরলরেখা বৃহত্তর ও ক্ষুদ্রতর বৃত্তকে যথাক্রমে এ বি সি ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব 8 সেমি হলে এসি সরলরেখাংশের পরিমাণ কত হবে? মানে এসি একটা সরলরেখাংশ, তার একটা দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? এবারে দেখো একটা জিনিস, এখানে বৃহত্তর ও ক্ষুদ্রতর বৃত্তকে এ বি সি ডি বিন্দু ছেদ করেছে, এখানে কিন্তু সিরিয়ালি বলেছে এ বি সি ডি, এখানে এটা বলা নেই তোমাকে যে বৃহত্তর বৃত্তকে এ বি আর ক্ষুদ্রতর বৃত্তকে সিডি, কি এটাও বলা নেই তোমাকে যে বৃহত্তর বৃত্তকে এসি আর ক্ষুদ্রতর বৃত্তকে বিডি বিন্দুতে, এটা কিন্তু বলা নেই। যেটা তোমাদের বইতে এরকম একটা কোশ্চেন ছিল কিন্তু, যে বৃহত্তর বৃত্তকে এই বিন্দুতে ও ক্ষুদ্রতর বৃত্তকে এই বিন্দুতে ছেদ করেছে। এখানে কিন্তু পরপর বলে গেছে বৃহত্তর ও ক্ষুদ্রতর বৃত্তকে যথাক্রমে এ বি সি ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে তোমার ছবিতে নামটাও একটু অন্যরকম হয়ে যাবে, এখানে লেখাটা তোমাকে পড়ে বুঝতে হবে লেখাটার মানে কি বলতে চাইছি তোমাকে, ঠিক আছে? তাহলে বলেছে এক কেন্দ্রীয় বৃত্ত এবং দুটো বৃত্ত, তার মানে এর মাঝখানে আমি আরেকটা বৃত্ত নেব। চলো তাহলে এই একটা বৃত্ত নিলাম আরেকটা এর মাঝখানে, হলো? এবার বলেছে যে একটি সরলরেখা বৃহত্তর ও ক্ষুদ্রতর বৃত্তকে এ বি সি ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে একটা সরলরেখা নেব এবারে। চলো তাহলে এইটা একটা সরলরেখা নিচ্ছি আমি, এইটা সরলরেখা নিলাম, হলো? এবার দেখো আমাকে প্রশ্ন অনুযায়ী দেখো বলেছে এ বি সি ডি, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এইভাবে ছেদ করবে কিন্তু। ক্লিয়ার? পরপর বলেছে এবিসিডি, তার মানে আমি পরপর এবিসিডি বলবো। যদি এখানে বলতো বৃহত্তর বৃত্তকে এ বি বিন্দুতে, তার মানে এখানে এ এখানে বি লিখতাম, ক্ষুদ্রতর যদি সিডি বলতো তাহলে এখানে সি এখানে ডি লিখতাম। ক্লিয়ার? বাট সেটা আমাকে প্রশ্নে বলা নেই। বোঝা গেছে? ছবিটা বোঝা গেছে? এবারে আসি প্রশ্নে। বলেছে বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব বলেছে 8 সেন্টিমিটার, তার মানে এখানে লম্ব দূরত্ব যেটা বলেছে, লম্ব দূরত্বটা আমি কোনটা নেব, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব মিন্স আমার এইটা দিয়েছে আমাকে, যে এর মান কত, এর মান বলেছে আমাকে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এইটুকু হচ্ছে 8। আর কি বলেছে, এখানে বলেছে দেখো যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলেছে 10 সেমি আর 17 সেমি। 10 সেমি কোনটা, 10 সেমি হচ্ছে আমার ছোট বৃত্তের ব্যাসার্ধ, মানে এইটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার। আমি যদি ও কেন্দ্রীয় বৃত্ত নেই এখানে, তাহলে এটা হচ্ছে আমার ও, আর ও বি হচ্ছে আমার 10 সেন্টিমিটার। আর 17 সেমি কোনটা, 17 হচ্ছে আমার বড় ব্যাসার্ধটা, মানে বড় বৃত্তের ব্যাসার্ধটা। তার মানে 17 হচ্ছে আমার ও এ, এইটা হচ্ছে আমার 17 ও এ, হলো? তাহলে আমি এটা লিখে নিই। এখানে কি কি দিয়েছে আমাকে, এখানে দিয়েছে আমার ও বি, এটা বলেছে 10 সেন্টিমিটার, আর কি দিয়েছে, ও এ দিয়েছে আমাকে 17 সেন্টিমিটার। আর দূরত্ব, দূরত্ব যেটা এখানে আমি একটা ডি পয়েন্ট, সরি ই পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ই পয়েন্ট। তাহলে ওই কত বললো, ওই বলেছে আমাকে এখানে 8 সেন্টিমিটার বলেছে, এটা লম্ব দূরত্ব। এবার বলেছে এসি সরলরেখাংশের পরিমাপ, তাহলে এসি মিন্স আমাকে এই পুরোটা বের করতে হবে।
তাহলে দেখো এই পুরোটা যদি বের করতে চাই আমি তো এইটা পেয়ে যাব না, এইটা পেয়ে যাব কি করে? যেহেতু আমার বড় বৃত্তের ক্ষেত্রে দেখো এডিটা হচ্ছে তার একটা জ্যা, আবার কেন্দ্র থেকে এডি জ্যায়ের উপর লম্ব দূরত্ব হচ্ছে ওই। আর আমরা তো উপপাদ্য পড়ে আসছি যে কেন্দ্র থেকে যখন কোনো জ্যায়ের উপর মানে ওই বৃত্তের জ্যায়ের উপর লম্ব অঙ্কন করব, তাহলে ওই লম্বটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে ই পয়েন্টে এডি জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, দ্যাট মিনস এই সমান ইডি বলে দিতে পারবো। তাহলে আমি এখান থেকে এই পেয়ে যাব। আবার ইসি দরকার। আবার দেখো এদিকে ছোট বৃত্তের ক্ষেত্রে দেখো বিসিটা যায়, আবার ছোট বৃত্তের ক্ষেত্রে আমার ও পয়েন্ট থেকে বিসির উপর ওই লম্ব। তার মানে এখানেও আমি ই পয়েন্টটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে বি যেটা সেটাই হচ্ছে ইসি। তার মানে আমাকে এসি পেতে গেলে আমাকে কি দরকার? এসি পেতে গেলে দেখো আমি যদি এ ই আর যদি ইসি পেয়ে যাই তাহলে কিন্তু আমি এসি পেয়ে যাব। তার মানে আমাকে এই আর এসি বের করতে হবে। এবার এই কি করে পাবো? এই ত্রিভুজটা দেখো ও ই, এই সমকোণী ত্রিভুজ নেব। তাহলে কোনটা নিচ্ছি এখানে লিখে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা? ও এ ই এর। তাহলে এই সমকোণী ত্রিভুজের দেখো খেয়াল করে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি লাগাই এখানে, তাহলে অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে অতিভুজ কোনটা এখানে? অতিভুজ হচ্ছে ও এ, তাহলে আমি লিখতে পারি ও এ স্কয়ার হচ্ছে লম্ব কোনটা? ওই, আর ভূমি হচ্ছে আমার এ ই। হলো? তাহলে আমার দরকার কি? দরকার হচ্ছে এই দরকার আমাদের। তার মানে আমি কি লিখবো? এই স্কয়ার, এটা হচ্ছে আমার ও এ স্কয়ার মাইনাস ও স্কয়ার। ক্লিয়ার? এবারে ও এ, ওইটা কি? অতিভুজ। আর এখানে ও এর মান দেওয়া আছে দেখো প্রশ্নে 17 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখবো এখানে? 17 স্কয়ার মাইনাস ওই, ওই হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার। দ্যাট মিনস 17 স্কয়ার কত? 289, তাই না? তাহলে 289 মাইনাস 64 মানে 225। তাহলে এই স্কয়ার যদি 225 হয় তাহলে এই কত হবে? এই হচ্ছে √225। বাহু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তার মানে এর মান হচ্ছে আমার 15। তাহলে এই কত পেলাম? এই হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। এবারে দরকার কি? এবারে দরকার আমার ওদিকে ইসিটা দরকার। আর সেটা কি করে পাবো? ছোট বৃত্তের ক্ষেত্রে। তাহলে আবার ছোট বৃত্তের ক্ষেত্রে যখন খেয়াল করে দেখো সেখানে আমি কোন ত্রিভুজ নেব? সেখানে হচ্ছে সমকোণী ত্রিভুজ ও ই বি, এই সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবো? সমকোণী ত্রিভুজ ও ই বি এর ক্ষেত্রে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে আমার অতিভুজটা কোনটা? অতিভুজ হচ্ছে আমার ওবি। তার মানে আমি কি লিখবো? ওবি স্কয়ার হচ্ছে আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে ওই আর ভূমি হচ্ছে বি, তাই না? তার মানে আমি কি লিখছি এখানে? ওই স্কয়ার প্লাস বি স্কয়ার। হলো? এবার দেখো এখান থেকে আমার দরকার কি? বি দরকার, কারণ এই জায়গাটাকে যদি সমাধিখণ্ডিত করে কেন্দ্র থেকে কোনো লম্ব দূরত্ব, ঠিক আছে, মানে ওই যদি বিসি যাকে সমাধিখণ্ডিত করে তার মানে বি যেটা হবে সেটাই হচ্ছে ইসি। তার মানে আমি যদি এখান থেকে বিটা বের করতে পারি তাহলে কিন্তু আমি ইসিটা পেয়ে যাব, তাই না? তার মানে আমি কি লিখছি দেখো বি স্কয়ার, তাহলে বি স্কয়ার হচ্ছে আমার ও বি স্কয়ার মাইনাস ওই স্কয়ার। তাহলে আমার ও বি স্কয়ার কত? ও বির মান হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার মাইনাস ওই, ওই কত হবে? ওই হচ্ছে লম্ব দূরত্ব যেটা আমার হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার। তার মানে 100 মাইনাস 64 মানে এটা হচ্ছে 36। তার মানে এখানে আমার বি কত পাবো? আমি বি হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে বি পেলাম 6 সেন্টিমিটার। আবার যেটা হলো আমার বি যেটা সেটাই হচ্ছে সি। তার মানে আমি কি লিখতে পারবো? অতএব, অতএব সি সমান বিই যেটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে দেখো আমার প্রশ্নে চেয়েছে এসি সরলরেখাংশের পরিমাপ। তাহলে এসি কত হবে? তাহলে অতএব আমি কি লিখতে পারবো? এসি হচ্ছে আমার এ ই প্লাস ই সি, এ ই প্লাস ই সি। হলো? আর এর মান আমি আগে পেয়েছি, এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে আমি লিখবো 15। আর ইসি, ইসির মান হচ্ছে 6, তাহলে 15 প্লাস 6 সমান হচ্ছে 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? কিন্তু প্রশ্নে দেখো আমার কিন্তু কোথাও কিন্তু অপশানে কিন্তু 21 দেওয়া নেই। এখানে অপশানে দেখো আমার 15 আছে, 16 আছে, 9 আছে, 14 আছে। একেবারে তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার প্রশ্নটা তো আমার অপশান তো আলাদা আছে, আপনার তো অ্যান্সার আলাদা এলো। এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিই,
প্রশ্নে যে অ্যান্সারগুলো দেওয়া আছে মেবি ওটা মিস্টেক হতেই পারে, প্রশ্নে অ্যান্সার যেটা তোমার ভুল থাকতেই পারে, ঠিক আছে, বাট তুমি তোমার প্রসেস অনুযায়ী এগিয়ে যাবে, তোমার অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? হয়তো এখানে প্রশ্নে তোমাকে এসি না চেয়ে হয়তো তোমাকে এবি চাইতে পারতো, মানে হয়তো এবি চেয়েছে তোমাকে, তাই না? যদি এবি চাই তাহলে কি হবে, এবি চাইলে a মাইনাস বি সেটা বের করে নিতে পারবে। মানে যদি তোমাকে এবি চাইতো এখানে, তাহলে যদি এবি চাইতো, সাপোজ আমি ধরে নিচ্ছি এবি চাইতো, তাহলে কি হতো a মাইনাস বি, তাহলে a এর মান কত হতো, a এর মান আমি আগেই পেয়েছি 15, তাহলে সেক্ষেত্রে আমি এটা লিখতে পারতাম 15, আর b এর মান তো এখন পেলাম 6, তার মানে তখন সেটা 9 হতো। 9 মিন্স আমার অপশন সি, তখন আমি এটা সি অপশন করে দিতে পারতাম, সি। ক্লিয়ার? আর যদি তোমাকে এই চাইতো, ধরো এই চেয়েছে, ঠিক আছে, এই যদিও তাই চাইবে না, কারণ তোমার প্রশ্নে তো এই নেই, তাই না? তোমাকে যদি এডি চাইতো, সাপোজ এডি চেয়েছে, তাহলে এই যেটা তার দ্বিগুণ, এই কত পেয়েছি, এই হচ্ছে 15, তার দ্বিগুণ হচ্ছে 30। ক্লিয়ার? তাহলে 30 এখানে অপশন নেই, অপশনে কিন্তু 9 আছে, মানে তোমাকে হয়তো তোমাকে প্রশ্নে এবি চেয়েছে, বাট এখানে লিখেছে এসি। যদি এটা এবি চাইতো তাহলে তোমার অ্যান্সার কিন্তু 9 হতো, যেটা তোমার অপশনের মধ্যে মিলে যাচ্ছে। কিন্তু যদি তোমাকে এসি চাই তাহলে কিন্তু এই অপশনে মিলবে না, কারণ এসির মান হচ্ছে তোমার টোটাল 21, 15 প্লাস 6 মানে হচ্ছে 21। ক্লিয়ার? কারণ প্রশ্নটা আমার সেইভাবেই আছে, এবিসিডি বিন্দু ছেদ করেছে, এখানে কিন্তু পার্টিকুলার বলা নেই যে বড় বৃত্তকে এবি আর ছোট বৃত্তকে সিডি, কি বড় বৃত্তকে এসি ছোট বৃত্তকে বিডি, এভাবে কিন্তু বলা নেই, সিরিয়ালি বলেছে এবিসিডি বিন্দু ছেদ করেছে, তার মানে আমারও এভাবে নাম দেবো এবিসিডি বিন্দু ছেদ করেছে। ক্লিয়ার? তুমি তোমার প্রসেস অনুযায়ী ঠিকভাবে এগিয়ে যাবে, যেটাই অ্যান্সার আসবে সেটাই তোমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো এবারে। আচ্ছা, এই জিনিসটা তোমাদের বলে দিই, তো অ্যাকচুয়ালি আমাদের যেটা অনলাইনের ব্যাচ সেটা হচ্ছে লঞ্চ হয়ে গেছে। ক্লাস 8-এর জন্য হচ্ছে দিশা, ক্লাস 9-এর জন্য দীপ্তি এবং ক্লাস 10-এর জন্য হচ্ছে দিগন্ত। আর তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, যারা এই ক্লাসটা দেখছো, আমাদের যারা অনলাইনের স্টুডেন্ট আছে তারা হচ্ছে দিগন্ত ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? আর যারা আমাদের ক্লাসে এখন অবধি বা আমাদের কোর্সে এখন অবধি জয়েন হওনি, যারা ইউটিউবে দেখছো ক্লাসরা, ইউটিউবের স্টুডেন্ট রয়েছে, তোমাদের উদ্দেশ্যে জানাই, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে না আমরা ঠিকঠাক পড়াচ্ছি এবং আমাদের কাছ থেকে তোমরা কিছু জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের কাছে জয়েন হতে পারো পড়ার জন্য। আর আমাদের কাছে জয়েন হওয়ার জন্য, আমাদের কোর্স নেওয়ার জন্য এই যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে উপরেই, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করবে, কল করলে তোমরা সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারবে কোর্স সম্পর্কে, ঠিক আছে? আর যদি মনে হয় না আমাদের কাছে পড়বে, তাহলে বেশি দেরি করার দরকার নেই, যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করো, কারণ দেরি করলে তোমাদেরই লস, কারণ সামনেই তোমাদের এক্সাম, নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্সাম আছে, কিভাবে করবো, কিভাবে প্রিপারেশন নেবো, কতটা এগোবো, আবার তো সেকেন্ড এক্সাম আছে আবার, তাই না? মানে এই এক্সামের পরে আবার সেকেন্ড সামেটিভ এক্সাম রয়েছে, তাই তোমাদেরকে কিন্তু ভালো করে প্রিপারেশনও নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা, এটা তোমাদের ব্যক্তিগত মতামত, তোমাদের মনে হলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে আমাদের সাথে কোর্সে জয়েন হলে আমাদের কাছে তোমরা পড়তে পারবে, শিখতে পারবে, অনেক কিছু জানতেও পারবে। আর আমরা এই কোর্স ছাড়া, ক্লাস ছাড়াও কিন্তু আমরা সপ্তাহে একটা করে ডাউট লাইন ক্লাস রাখি, যারা আমাদের স্টুডেন্ট তারা জানে, সেই ডাউট লাইন ক্লাসে আমরা সামনাসামনি গুগল মিটের মাধ্যমে তোমাদের সাথে লাইভ ক্লাস করাই, সেখানে তোমাদের লাইভ ডাউটগুলো ক্লিয়ার করিয়ে দিই, বা তোমাদের কিছু কনসেপ্টে অসুবিধা থাকলে, কোনো অঙ্কে অসুবিধা থাকলে সেগুলো আমরা বুঝিয়েও দিই, করিয়েও দিই, ঠিক আছে? তো চলো, এটা তোমাদের ব্যক্তিগত মতামত, তোমাদের মনে হলে তোমরা আসতে পারো আমাদের সাথে, আমাদের কাছে ক্লাস করার জন্য, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো পরিচিতি ভাই বোনরা থাকে যারা ক্লাস 8-এ অথবা 9-এ পড়ছে, 8 অথবা 9-এ যদি পড়ে, সেই ক্লাস 8-এর জন্য হচ্ছে দিশা ব্যাচ এবং ক্লাস 9-এর জন্য হচ্ছে দীপ্তি ব্যাচ, তো তাদেরকেও তোমরা ইনফর্ম করতে পারো ক্লাস 8 বা 9-এর জন্য কোর্স নেওয়ার জন্য, যদি তোমাদের মনে হয়, ঠিক আছে? তো চলো এবারে একটু নেক্সট কোশ্চেনগুলো আমরা একটু করে নিই, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট সংক্ষিপ্ত কোশ্চেন কিছু আছে তোমাদের জন্য, দেখি কোশ্চেনগুলো কি কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন রেখেছি, যেখানে আছে কোন বৃত্তের কেন্দ্র থেকে 2 হোল ইন্টু a মাইনাস b সেমি দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব হচ্ছে 2 রুট অফ ab সেন্টিমিটার, 2 রুট অফ ab হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এখানে বলেছে দেখো a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, দ্যাট মিনস আমার b থেকে a বড়, তার জন্য তো এখানে a মাইনাস b লেখা আছে, তাই না? ক্লিয়ার? এবারে আমাকে এই অঙ্কটা করতে গেলে আগে একটা ছবি এঁকে নিতে হবে, বৃত্ত এঁকে নিতে হবে, তাহলে এটা বৃত্ত একটা অঙ্কন করে নিলাম। এবার কি বলেছে, এই বৃত্তের কেন্দ্র থেকে 2 হোল ইন্টু a মাইনাস b সেমি দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব বলেছে 2 রুট ab, তার মানে আমি যদি একটা জ্যা নিই, এখানে সাপোজ আমি একটা জ্যা নিলাম, এটা এবার কেন্দ্র থেকে দূরত্ব বলেছে, ধরো কেন্দ্র এটা,
তাহলে এইটা থেকে দূরত্ব হচ্ছে, এইটা ধরলাম আমি কেন্দ্র থেকে দূরত্ব হলো। এবার দেখো আমি যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও কেন্দ্র বৃত্ত আর এ বি হচ্ছে আমার জ্যা। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে। ধরো এইটা আমার ব্যাসার্ধ ও এ, আর ও এ ব্যাসার্ধ আমাকে বের করতে হবে, আর লম্ব দূরত্ব আমি ডি ধরলাম হলো। তাহলে আমি এখানে ধরে নেব, কি ধরবো, ধরি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, ধরি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কোনটা, ও এ সমান আর সেন্টিমিটার হলো। এবারে দেখো আমাদের বলা আছে এখানে যে কেন্দ্র থেকে এত সেমি দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব, তাহলে জ্যাটা দৈর্ঘ্য কত, 2 হোল ইন্টু এ মাইনাস বি সেন্টিমিটার, এটা জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু। তার মানে আমার কি বলেছে এখানে এ বি, তাই তো, তাহলে অতএব কি লিখবো, জ্যায়ের দৈর্ঘ্য কমা এ বি, এর মান কত, এর মান হচ্ছে 2 হোল ইন্টু এ মাইনাস বি সেন্টিমিটার হলো। তার মানে আমার এডি চেয়েছে, মানে তার জ্যায়ের অর্ধেক, কেননা লম্ব মানে কেন্দ্র থেকে কোন জায়ের উপর লম্ব যেটাকে সমাদ্বিখণ্ডিত করছে। তার মানে আমি এখানে এডি কি লিখতে পারবো, এডি হচ্ছে এ বি ডিভাইডেড বাই 2, মানে 2 হোল ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এ মাইনাস বি সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার কি, জায়ের অর্ধেক মান। ক্লিয়ার? এবার বলেছি দেখো জায়ের দূরত্ব, দূরত্ব মিন্স আমার ওডি, এটাই চাইবো। তাহলে কি লিখবো, অতএব কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ওডি, আর তার মান কত দিয়েছে, 2 রুট এ বি সেন্টিমিটার হলো। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে পিথাগোরাস উপপাদ্য লাগাবো এখানে, কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোনটা আমার ডি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি এখানে কি লিখবো, অতএব কোন সমকোণী ত্রিভুজ, ওডিএ, তাহলে ওডিএ সমকোণী ত্রিভুজের, তাহলে এই সমকোণী ত্রিভুজের খেয়াল করে দেখো আমি কি লিখতে পারবো, অতিভুজের স্কয়ার, মানে ও এ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার, মানে ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাই না। তাহলে ওডি, ওডি মানে লম্ব, লম্ব আমার কোনটা, সেটা হচ্ছে দেখো 2 রুট এ বি, তার মানে আমি এখানে কি লিখতে পারবো, 2 রুট এ বি তার হোল স্কয়ার প্লাস এডি, এডি মানে কোনটা, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার। ক্লিয়ার? এবার আমাকে ও এ চেয়েছে ব্যাসার্ধ ও এ, তাহলে আমি এটা এখানেই রাখছি। তাহলে এর যখন বর্গ নেব দেখো 2 হোল স্কয়ার মানে 4, আর রুট এ বির হোল স্কয়ার মানে এ বি, আর এদিকে হচ্ছে আমার এ মাইনাস বি তার হোল স্কয়ার। এবার দেখো এটা তো আমরা একটা সূত্র পড়ে এসেছি তাই না, যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি, তার সূত্র হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কয়ার, তাই না। আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি। তার মানে আমি এই জায়গাটায় কি লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবো। ক্লিয়ার? তার মানে আমি কি লিখছি, এ প্লাস বি হোল স্কয়ার। এবার দেখো ও এ স্কয়ার যদি আমাদের এ প্লাস বি হোল স্কয়ার হয়, তার মানে এখান থেকে ও এর মান কত হবে, তাহলে ও এর মান হচ্ছে আমার এ প্লাস বি। ক্লিয়ার? আর ও এটা আমি কি ধরেছি, ব্যাসার্ধ ধরেছি, তার মানে আমি এখানে লিখতে পারবো অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এ প্লাস বি সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলা আছে ও কেন্দ্রের বৃত্তের উপর এ বি সি বিন্দু তিনটি এমন ভাবে অবস্থিত যেন ও এ বি সি চতুর্ভুজটি একটি রম্বস হয়। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে 10 সেন্টিমিটার। ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এটা আমাদের একটা বৃত্ত, বৃত্তটা কি, সেখানে বলেছে ও কেন্দ্রের বৃত্ত, তার মানে এখানে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও। এবার বলেছে এ বি সি হচ্ছে তিনটে বিন্দু যেটা আমাদের বৃত্তের উপর অবস্থিত। এবার দেখো বৃত্তের উপর যখন অবস্থিত আমি বিন্দু তিনটে এইভাবে নিচ্ছি, এটা হচ্ছে আমার এখানে এ পয়েন্ট, সাপোজ আমি এটা এ ধরছি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার সি পয়েন্ট। এবার আমি এই তিনটে পয়েন্ট আমি অ্যাড করে দেব। চলো অ্যাড করে দিচ্ছি। তাহলে ও এ, ও অ্যাড করছি, এটা হচ্ছে ও এ,
এটা হচ্ছে আমার ওসি, আর এটা হচ্ছে আমার এবি, আর এদিকটা হচ্ছে আমার বিসি। তাহলে আমি চারটে পয়েন্ট অ্যাড করে দিলাম, তাহলে আমি ও এ বিসি এটা একটা আমি রম্বস পেলাম। ক্লিয়ার? এবার দেখো এই রম্বসের ক্ষেত্রে আমাকে বলেছে এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আবার প্রশ্নে দেওয়া আছে এখানে তার ব্যাসার্ধটা আমাকে দেওয়া আছে। ব্যাসার্ধ কত বলা আছে? ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয়, আমার ও এ এটাও 10 সেন্টিমিটার, ওসি এটাও 10 সেন্টিমিটার, আবার আমি যদি ওবিটা অ্যাড করে দিই তাহলে এটাও কিন্তু আমার 10 সেন্টিমিটার হবে, এটাও আমার 10 সেন্টিমিটার ওবি। ক্লিয়ার? এটাও 10 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? এখানে দেখো বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে কি লিখছি? বৃত্তটির ব্যাসার্ধ সমান ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, এটার মান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। হলো? এবার যেহেতু এটা একটা রম্বস, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তার মানে আমার ও এ যদি আমার 10 সেন্টিমিটার হয়, ওসি যদি 10 হয়, আমার অবশ্যই এ বি আর বিসি এটাও কিন্তু 10 সেন্টিমিটার হবে। তার মানে আমি এখানে কি লিখতে পারবো? যেহেতু যেহেতু ও এ বিসি একটি রম্বস, সেহেতু সেহেতু ও এ ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ওসি আর একটা ওবি প্রত্যেকটাই কিন্তু আমার 10 সেন্টিমিটার হবে, তাই না? এবার দেখো প্রত্যেকটাই যখন 10 সেন্টিমিটার হচ্ছে, তার মানে এই যদি আমি ত্রিভুজটা ধরি, কোন ত্রিভুজ? ও বি এ, এটা কি সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি 10 সেন্টিমিটার পাচ্ছি, তাই না? তাহলে আমি এখানে লিখে দিতে পারবো যে অতএব ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক একইভাবে ও এ বি যদি সমবাহু ত্রিভুজ হয়, ও বি সি এটাও কিন্তু আমাদের একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে আমরা এখানে দুটো সমবাহু ত্রিভুজ পাচ্ছি এবং দুটো ত্রিভুজ কিন্তু আমাদের সমান। তাহলে আমাকে চেয়েছে কি? ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসে যখন ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এই রম্বসটাকে যখন আমাদের এই ও বি কর্ণটা সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমার একটা যে কোনো একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া মানে আমি পুরো রম্বসটারই ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাচ্ছি আমরা, তাই না? তার মানে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা তো পড়ে আসছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাই না? তাহলে আমি এখানে লিখে দিতে পারবো অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফলটা কি লিখবো? এটা হচ্ছে √3/4 ইন্টু বাহুর হোল স্কয়ার, আর এককটা কি হবে? একক হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? এবার √3/4 ইন্টু বাহু, বাহু মানে আমার যে কোনো একটা বাহু, সেটা আমি যদি এ বি ধরি বা ও এ ধরি, যে কোনো একটা বাহু, সেটা কি 10 সেন্টিমিটার, তাহলে ইন্টু 10 স্কয়ার, এটা বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখানে তাহলে আমি কি পেলাম? √3/4 ইন্টু 100। এবার এটা যদি আমি কেটে দিই তাহলে হচ্ছে আমার 25√3 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের 25√3 হয়, তাহলে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু আমাদের 25√3 হবে, তাই না? তাহলে আমি এখানে কি লিখে দিতে পারবো? অতএব ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল এটাও হচ্ছে আমাদের 25√3 বর্গ সেন্টিমিটার। আর প্রশ্নে আমাকে চেয়েছে ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল। তাহলে ও এ বি সি রম্বসের ক্ষেত্রফল যখন আমাকে চেয়েছে, তাহলে এটা কি হবে? দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে অ্যাড করে দিতে হবে, তাই না? তাহলে অতএব আমি কি লিখবো? অতএব ও এ বি সি এর ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি লিখবো? 25√3 প্লাস 25√3 বর্গ সেন্টিমিটার। তার মানে কত? 50√3, 2 ইন্টু 25√3 মানে কত? 50√3। তাহলে 50√3 বর্গ সেমি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত সমান্তরাল যে দুটির দৈর্ঘ্য বলেছে 6 সেমি, তাদের দূরত্ব নির্ণয় করতে বলেছে।
এবারে এখানে যেহেতু বলেছে আমাকে একটা বৃত্ত বলেছে, আর বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে আমার অবস্থিত বলেছে দুটো সমান্তরাল জ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। আর এই বৃত্তের কেন্দ্র আমি যদি ধরে নিই এই জায়গাটা কেন্দ্র আছে, এবার বলেছে কেন্দ্রের বিপরীত দিকে দুটো সমান্তরাল জ্যা বলেছে এবং জ্যা দুটো দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তার মানে এখানে আমি একটা জ্যা নিয়ে নিচ্ছি, তার উল্টো দিকে এদিকেও আমি একটা জ্যা নেব, দুটো জ্যা, ঠিক আছে। এবার এই দুটো জ্যা আমি যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমার এ বি আর এটা হচ্ছে আমার সিডি। তার মানে আমি এখানে কি লিখতে পারবো যে এ বি ইকুয়াল টু সিডি, এর মান হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে দেখো আমাদের বলেছে এখানে ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, তাহলে আমি যদি এখানে একটা আট করে দিই ব্যাসার্ধ, মানে এইটা ওএ, এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। ওএ যদি 10 হয়, ঠিক একইভাবে ওসি এটাও আমাদের 10 হবে, কারণ এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে ওএ ওসি দুটোই হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার হলো। এটা হচ্ছে ও। আর কি বলেছে, তাদের দূরত্ব নির্ণয় করো। তাদের দূরত্ব মিন্স জ্যা দুটোর মধ্যে দূরত্ব। আর আমরা থিওরি পড়ে এসেছি যে একটা বৃত্তের ক্ষেত্রে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তার মানে আমি যদি এই জ্যা থেকে যদি দূরত্ব নিই, যে কোনো একটা জ্যা যদি দূরত্ব নিয়ে নিই, সাপোজ আমি এই দূরত্বটা নিচ্ছি, দূরত্ব মিন্স কি, লম্ব দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে এটা আমি যদি দূরত্ব ধরি, এটা ধরি আমি ই পয়েন্ট ধরি, আর ঠিক একইভাবে উল্টো দিকে এটা যদি আমার এই জ্যায়ের উপর দূরত্ব হয়, তাহলে এটা যদি আমি এফ পয়েন্ট ধরে নিই, এখানে কিন্তু আমার ওই আর ওএফ দুটো কিন্তু সমান। ওই ইকুয়াল টু ওএফ, এই দুটো সমান। কেন? কারণ আমরা থিওরি পড়ে এসেছি যে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তার জন্য কিন্তু আমার ওই ওএফ দুটোই সমান। তাহলে যে কোনো একটা দূরত্ব যদি আমি বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমি জ্যা দুটোর মধ্যে দূরত্ব কিন্তু আমরা বের করে নিতে পারবো, তাই না? তাহলে দেখো এখানে আমার প্রশ্নে এটা আমাদের 10 অলরেডি বলা আছে, 10 সেন্টিমিটার। আর জ্যা দুটোর দৈর্ঘ্য মানে পুরো জ্যায়ের দৈর্ঘ্য আমার 6 সেমি বলেছে। আর কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব দূরত্ব যদি আমরা অঙ্কন করি, তাহলে ওই লম্বটা ওই জ্যাকে সমাধিখণ্ডিত করছে। তার মানে আমার এবি যদি আমার 6 সেমি হয়, তাহলে অতএব আমি বলে দিতে পারবো তোমার এই, তাহলে এই কত হবে, এই হচ্ছে আমার এবি ডিভাইডেড বাই 2, মানে 6/2, মানে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাই না? তাহলে এটা আমি পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। কোনটা? এই, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবারে ওই বের করব। এবার দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, তাই না? ও ই এ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি এখানে কি লিখতে পারবো যে অতএব ত্রিভুজ ও ই এ সমকোণী ত্রিভুজের, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমার ও এ স্কয়ার, এটা আমি লিখতে পারি লম্ব কোণটা ওই, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে আমাদের এ স্কয়ার, তাই না? তাহলে আমার দরকার কি, দরকার হচ্ছে ও ই। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারবো, ও ই স্কয়ার, সেটা হচ্ছে ও এ স্কয়ার মাইনাস এ স্কয়ার হলো। এবার ও এ দেখো, ও এ কত আছে আমাদের, ওই হচ্ছে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তার মানে আমি এখানে কি লিখতে পারবো, 10 স্কয়ার মাইনাস এই হচ্ছে 3 স্কয়ার, মানে 100 মাইনাস 9, তাই না? তাহলে 100 মাইনাস 9 মানে এটা হচ্ছে আমাদের 91। তাহলে 91 সেন্টিমিটার, সেটা কি, মানে সরি 91টা হচ্ছে কি ওই স্কয়ার। তার মানে আমার ওই কত হবে, তাহলে ওই হচ্ছে আমাদের রুট অফ 91, এটাই হচ্ছে আমাদের ওই, মানে কেন্দ্র থেকে একটা জায়ের দূরত্ব। আবার ওই যেটা, সেটাই হচ্ছে আমার ওএফ। তার মানে অতএব কি লিখতে পারবো, ওএফ সমান ওই, যার মান হচ্ছে আমাদের রুট 91, এটা সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে আমাদের রুট 91। এবারে দেখো আমাদের যেটা বলেছে তাদের দূরত্ব নির্ণয় করো। তাদের দূরত্ব মিন্স কোনটা, আমার ইএফ। তার মানে অতএব আমি কি লিখতে পারবো, যে দুটির মধ্যে দূরত্ব, অতএব যে দুটির মধ্যে দূরত্ব, তাহলে যে দুটির মধ্যে দূরত্ব সমান ইএফ। তাহলে ইএফ মানে আমি কি লিখতে পারছি, আমার ওই প্লাস ও এফ হলো। তাহলে দেখো এই দুটো যদি আমি দূরত্ব অ্যাড করে দিই, তাহলে ওই কত পাচ্ছি, রুট 91, আর এটাও কিন্তু আমি রুট 91 পাচ্ছি, তাই না? তাহলে আমি যদি এই দুটো অ্যাড করে দিই, তাহলে 2 রুট অফ 91 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর এখানে তুমি ও এটা লিখতে দিতে পারো যে ওই হচ্ছে তোমার কত, 10 সেন্টিমিটার। ব্যাস, আমার অ্যান্সার কত পেলাম, অ্যান্সার হচ্ছে আমার 2 রুট 91
সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? চলো এবারে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, তাই না? চলো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটা কিন্তু সেম কোশ্চেন। এটা কিন্তু তোমাদের সেম কোশ্চেন, যেটা ও কেন্দ্রে বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান এবং সমান্তরাল যায়, যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি। এবার সমান এবং সমান্তরাল যায় বলেছে, এবার প্রত্যেকটা দৈর্ঘ্য 20 সেমি বলেছে। দ্যাট মিনস এখানে তোমাকে বুঝে নিতে হবে যে জ্যা দুটো বৃত্তের মানে কেন্দ্রের বিপরীত দিকে আছে, ঠিক আছে? আর বৃত্তটি ব্যাসার্ধ 13 সেমি দেওয়া আছে, যা দুটির মধ্যে দূরত্ব। সেম কোশ্চেন, কিন্তু দেখো শুধু ডেটাটা চেঞ্জ আছে, তাই না? তো এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 6 সেমি ও 8 সেমি। জ্যা দুটি কেন্দ্রের একই পাশে অবস্থিত হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে আগের যে কোশ্চেনটা করলাম এটা ছিল আমাদের বৃত্তের যে জ্যা দুটো সেটা কেন্দ্রের বিপরীত দিকে ছিল, আর এই কোশ্চেনে বলেছে জ্যা দুটো কেন্দ্রের একই দিকে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের জ্যা দুটির মধ্যে দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? চলো তাহলে আগে ছবিটা অঙ্কন করে নিই। ধরো এটা আমাদের বৃত্ত, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমি দুটো জ্যা নিচ্ছি, একটা হচ্ছে এই জ্যাটা, আরেকটা হচ্ছে তার নিচে জ্যা। এবার বলেছে একটা জ্যা হচ্ছে 6 সেমি আর একটা হচ্ছে 8 সেমি। তাহলে 6 সেমি যেটা হবে সেটা আমার ছোট দৈর্ঘ্যের জ্যাটা, মানে আমি যদি এটাকে এবি নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমার এবি আর এটা হচ্ছে সিডি। তার মানে আমি কি পেলাম, এখানে এখানে লিখে দিচ্ছি এবি জ্যা সেটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, আর সিডি জ্যা এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দেখো বলেছে আমাদের যে জ্যা দুটি কেন্দ্রের একই পাশে অবস্থিত, আমি একই পাশে অঙ্কন করেছি, আর আমাকে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যখন 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এইখানে হচ্ছে আমার ব্যাসার্ধ এইটা ওসি যদি নিই, আর এটা ও এ যদি আমরা নিই, তাহলে এই দুটো আমরা কি পেলাম, ব্যাসার্ধ পেলাম। তাহলে আমার ও পয়েন্ট এটা নাম দিয়ে দিচ্ছি, তাহলে ওসি আর একটা হচ্ছে ও এ, এইটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাই না? এবার বলেছে জ্যা দুটির মধ্যে দূরত্ব, এখানে জ্যা দুটির মধ্যে দূরত্ব মিন্স এই দূরত্বটা চেয়েছে, মানে এবি আর সিডির মধ্যে দূরত্ব। তার মানে আমি যদি ও পয়েন্ট থেকে মানে বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি লম্ব অঙ্কন করে নিই, কোনটা দুটো জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে এরকম লম্ব দুটো হবে, তাই না? তাহলে একটা বৃত্তকে মানে একটা জ্যাকে আমি ধরে নিচ্ছি আমরা এবি জ্যাকে ই বিন্দুতে, আর সিডি জ্যাকে আমি ধরছি সেখানে আমার এফ বিন্দুতে ছেদ করবে, এফ বিন্দুতে। হলো? তার মানে দেখো আমি যদি এখানে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব বের করতে চাই, তাহলে আমাকে বের করতে হবে কি ই এফ, এইটুকু ই এফ। বাট এইটুকু কি করে পাবো, ই এফ। খেয়াল করে দেখো, যদি আমি ওইটা বের করে নিতে পারি আর ওই থেকে যদি আমি ও এফটা মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমি ই এফটা পেয়ে যাব, তাই না? মানে আমি বড়টা মানে বড়টা বের করব, মানে ছোট দৈর্ঘ্যের জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব সেই দূরত্বটা বের করব, সেখান থেকে যদি আমি এই বড় জ্যায়ের উপর যে দূরত্ব সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি তাদের মাঝখানে যে দূরত্বটা আছে সেটা আমরা কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারবো, তাই না? তো সেটা এবার কি করে বের করবো দেখো। তো এটা যদি আমি বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো এটা আমরা কিভাবে করব। এখানে তাহলে প্রথমে আমি কি করছি, প্রথমে আমি এই ত্রিভুজটা নিচ্ছি ও ই এ, ও ই এ ত্রিভুজ নিচ্ছি। তার মানে আমি কি লিখবো, অতএব ত্রিভুজ ও ই এর ক্ষেত্রে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো অতিভুজ হচ্ছে ও এ আর সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের কনসেপ্ট। তার মানে আমি কি লিখবো, ও এ স্কয়ার, তাহলে ও এ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার, মানে আমার ও স্কয়ার প্লাস ভূমি এ স্কয়ার, তাই না? আবার দেখো এখানে আমার এবি যদি 6 সেমি হয়, তাহলে এবি 6 হলে আমি এখানে বলে দিতে পারি তো এই কত হবে, তার অর্ধেক, কারণ কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব দূরত্ব সমাদ্বিখণ্ডিত করবে, তার মানে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? তার মানে আমি কি লিখতে পারবো, ও এ হচ্ছে ব্যাসার্ধ যেটা আমার 5 সেমি দেওয়া আছে, তাহলে 5 স্কয়ার ইকুয়াল টু ও স্কয়ার প্লাস 3 স্কয়ার। কেন? যেহেতু আমি লিখে দেবো এই হচ্ছে আমার এবি ডিভাইডেড বাই 2, তাহলে এ বির মান হচ্ছে 6, তাহলে 6/2 মানে হচ্ছে 3, তাই না? তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারবো এবারে, এখান থেকে আমি ওই স্কয়ার কি পাচ্ছি, ওই স্কয়ার হচ্ছে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে 25 মাইনাস 9 মানে 16, মানে এখান থেকে আমি পাচ্ছি ওই হচ্ছে
4 সেন্টিমিটার হলো, ওই হচ্ছে 4। এবারে দেখো আমি যদি আবার ছোট ত্রিভুজটা নিই, মানে উপরে যে সিডি জ্যা আছে, সিডি জ্যার ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজটা নিই কোনটা, ও এফ সি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও আমি যদি আবার ওই পিথাগোরাসের কনসেপ্ট কাজে লাগাই, মানে তোমাদের অতিভুজ স্কয়ার যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, সেখান থেকেও কিন্তু আমি বের করতে পারবো, তাই না? তাহলে আমি কি করছি এখানে, দেখো আবার যদি এই ত্রিভুজটা নিচ্ছি ও এফ সি, তাহলে আমি কি করছি ও এফ সি, তাহলে ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এখানে আমি কি লিখতে পারবো, দেখো এখানে আমি কি লিখবো, অতিভুজের স্কয়ার, মানে কোনটা, ওসি স্কয়ার, তাহলে ওসি স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার, তাই না? তাহলে কি লিখছি, ওসি স্কয়ার হচ্ছে ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। তার মানে আমার দরকার কি, এখানে দরকার হচ্ছে ও এফ, তাই না? তার মানে আমি কি লিখছি, দেখো ও এফ স্কয়ার, এটা হচ্ছে আমার ওসি স্কয়ার, তাহলে ওসি স্কয়ার মাইনাস সি এফ স্কয়ার। তাহলে ওসি কত, ওসি দেখো আমার কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার 5 স্কয়ার। আর এখানে সিএফ, সিএফটা কি, সিএফটা হচ্ছে দেখো সিডির আবার অর্ধেক, তাই না? কারণ আমার কেন্দ্র থেকে সিডি সরলরেখা বা সিডি জ্যার উপর লম্ব হচ্ছে আমার ওয়েভ, তাহলে তখন কিন্তু আমার ওয়েভ লম্বটা সিডি জ্যাকে সমাধিখণ্ডিত করছে, তাই না? তাহলে আমার এখানে সিএফ হচ্ছে আবার হাফ অফ সিডি, মানে সিডি যদি আমার 8 হয়, এটা হচ্ছে 4, তাই না? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু তোমাদের সিএফ হচ্ছে সিডি বাই 2, মানে 8/2, মানে হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে এটা পেলাম 4, তাহলে এটা হচ্ছে আমাদের 25 মাইনাস 16, মানে হচ্ছে 9। তাহলে ওয়েভ স্কয়ার যদি 9 হয়, তাহলে এখানে আমার ওয়েভ কত হবে, ওয়েভ হচ্ছে 3। তাহলে আমি কি পেলাম, ওই পেয়েছি 4 আর ওয়েভ পেয়েছি 3। এবারে নিশ্চয়ই করতে পারবো আমরা, তাই না? কারণ আমাকে দিয়েছে কি, ইএফ এর মান বের করতে বলেছে, মানে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তার মানে আমি এখানে লিখে দিতে পারবো যে অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব সমান কত, সেটা হচ্ছে আমাদের ইএফ। আর ইএফটা কি, ইএফটা হচ্ছে ওই মাইনাস ওএফ, তাহলে ওই মাইনাস ওএফ, ওই হচ্ছে 4, ওএফ হচ্ছে 3, তার মানে 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে, তাই না? চলো নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 10-20 সেন্টিমিটার, দুটি সমান ও সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব বলেছে 24 সেন্টিমিটার, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এটা কিন্তু একটু উল্টোটা, মানে আমরা যে অঙ্কগুলো করলাম ওখানে ছিল আমাদের কি, যে জ্যায়ের মধ্যে দূরত্ব বের করতে বলেছিল, তাই না? সেখানে আমাদের ব্যাসার্ধ আর জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া ছিল, আর এখানে তার উল্টোটা দিয়েছে। দেখো এখানে ব্যাসার্ধ বলা আছে আর জ্যায়ের দুটোর মধ্যে দূরত্ব বলেছে, কিন্তু তাদের দৈর্ঘ্য বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে চলো এটা একবার দেখে নিই, এটা কিভাবে করব আমরা। তাহলে আমরা একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, এটা একটা বৃত্ত, আর এই বৃত্তের ক্ষেত্রে আমার ব্যাসার্ধ বলা আছে, আর কি দেওয়া আছে, সমান্তরাল জ্যার দূরত্ব বলা আছে। ধরো সমান্তরাল জ্যা যখন বলে দিয়েছি, তখন আমাকে বুঝে নিতে হবে যে জ্যা দুটো কিন্তু বিপরীত দিকে আছে, কেন্দ্রের বিপরীত দিকে আছে, এটা আমাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার দুটি সমান্তরাল জ্যা, যেটা আমাদের কেন্দ্রের বিপরীত দিকে আছে। এবারে আমাকে বলেছে কি, যে জ্যায়ের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে, মানে এই জ্যাগুলোর দৈর্ঘ্য বের করতে বলেছে। আমি যদি এটা এ বি নাম দিই, আর এটা আমি সাপোজ সিডি নাম দিলাম। ক্লিয়ার? এবার ব্যাসার্ধ, তাহলে আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিচ্ছি কেন্দ্র থেকে, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ঠিক একইভাবে এটাও ব্যাসার্ধ, কেন্দ্রের নাম আমি ও পয়েন্ট দিচ্ছি, হলো। এবার বলেছে জ্যা দুটোর মধ্যে দূরত্ব। দেখো আমরা কি জানি, যে কেন্দ্র থেকে দুটো সমান দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কিন্তু সমান হয়। এখানে প্রশ্ন বলে দিয়েছে দুটি সমান ও সমান্তরাল জ্যা, তাই না? তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্বও কিন্তু সমান হবে। বা দূরত্ব যদি 24 সেমি দিয়ে দেওয়া থাকে দুটো জ্যায়ের মধ্যে, তার মানে এখানেই বুঝে নিতে হবে কেন্দ্র থেকে একটা জ্যায়ের দূরত্ব 12 সেমি, আর একটা জ্যায়ের দূরত্ব 12 সেমি, মানে 24-এর অর্ধেক, তাই না? তার মানে আমি এখানে কি লিখে দিতে পারবো, তাহলে আমি যদি এটা ড্র করি কেন্দ্র থেকে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের 12 পাবো। ঠিক একইভাবে উল্টো দিকে এটাও কিন্তু আমাদের 12 পাচ্ছি আমরা, তাই না? মানে আমি যদি এখানে নাম দিই, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। ক্লিয়ার? তাহলে কি লিখবো, যে অতএব, অতএব কি লিখছি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের
ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কোনটা, ও এ সমান ও সি, এটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। এবার কি বলেছে, সমান ও সমান্তরাল জ্যার মধ্যে দূরত্ব। তাহলে দেখো যেহেতু যেহেতু জ্যা দুটি সমান ও সমান্তরাল এবং এবং জ্যা দুটির মধ্যে দূরত্ব, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, সেটা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 24, তখনই বলে দিতে হবে অতএব কেন্দ্র থেকে যে কোনো একটি জ্যায়ের দূরত্ব এদের অর্ধেক, তাই না? তাহলে আমি লিখছি অতএব কেন্দ্র থেকে তোমার এবি এবি জ্যায়ের দূরত্ব। তার আগে আমি কিন্তু প্রথমে বলে দেবো যেখানে হচ্ছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের সাপোজ এস, মানে তুমি এক্স বা অন্য কিছু ধরে নিতে পারো, বা তুমি নর্মালি ধরতে পারো যেখানে এবি আর সিডি হচ্ছে দুটি সমান্তরাল এবং সমান জ্যায়, তাই না? তাহলে কি লিখবো, যে কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব এটা হচ্ছে আমাদের 24 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে এটা 12 সেন্টিমিটার হলো। এবারে তুমি এটা আগে যেহেতু লেখনি, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেখানে আমরা কি ধরেছি, ধরি এবি ও সিডি দুটি সমান সমান ও সমান্তরাল জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, এটা লিখে দেব আমরা। হলো, এবারে দেখো আমাদেরকে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য, তার মানে আমাকে এবি বা সিডি এটা বের করতে বলেছে, বা দুটো জ্যায়ের দৈর্ঘ্য তো সেম একই হবে আমাদের, তাই না? যদি সমানই বলে দিয়েছে জ্যা দুটো, ক্লিয়ার? তাহলে আমি যে কোনো একটা যদি পেয়ে যাই, মানে এখানে এই যদি পেয়ে যাই, তাহলে তার ডবল করে দিলে আমরা হয়ে যাবে, কারণ আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে লম্বটা সমাধিঘটিত করে, তার মানে এখানে এইটা হচ্ছে হাফ অফ এবি। আবার দেখো যেহেতু এটা লম্ব, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে ও এ ই এটা সমকোণী ত্রিভুজ। তুমি এখানে একটা লাইন তার আগে লিখে দিতে পারো যে অতএব ওই লম্ব এ বি, এটা বলে দিতে পারো, ক্লিয়ার? যে আমরা এটা লম্ব অঙ্কন করেছি, যে এই লম্বটা কি অঙ্কন করলাম, হলো। তাহলে দেখো আমি কি লিখতে পারবো, অতএব কোন সমকোণী ত্রিভুজ, না সমকোণী ত্রিভুজ ও ই এ, তাহলে ত্রিভুজ ও ই এ এর ক্ষেত্রে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো আমার অতিভুজের স্কয়ার মানে ও এ স্কয়ার, সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ও ই স্কয়ার প্লাস ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের এ ই, এটা স্কয়ার, আর দরকার কি এই, তাহলে আমি কি লিখবো, এই স্কয়ার হচ্ছে আমাদের ও এ স্কয়ার মাইনাস ও ই স্কয়ার, তাই না? তাহলে দেখো ও এ স্কয়ার চেয়েছে, ও এ স্কয়ার তো আমার প্রথমেই দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে কত 20, তার মানে আমি এখানে কি লিখবো 20 স্কয়ার মাইনাস ওই, ওই হচ্ছে দূরত্ব কত 12, এটা হচ্ছে 12, তাই না? কারণ ওইটা তার অর্ধেক, এই যে এবি জায়ের দূরত্ব সেটা আমার 12, তাই না? তাহলে এটা হচ্ছে আমার 12, তাহলে কি লিখবো 20 স্কয়ার মানে 400, 12 হচ্ছে 144, মানে এটা হচ্ছে 256 256। তাহলে আমার এই স্কয়ার যদি 256 হয়, তাহলে এই হচ্ছে রুট অফ 256, যার মান হচ্ছে 16, ক্লিয়ার? তাহলে আমরা কি পেয়েছি, এই যদি 16 হয়, এই তো এবি জায়ের অর্ধেক, তার মানে আমি এখানে কি বলতে পারবো, অতএব এ বি সেটা হচ্ছে 2 অফ এ, মানে কত 2 ইন্টু 16, দ্যাট মিনস আমার হচ্ছে 32, তাহলে এটা হচ্ছে আমাদের 32 সেন্টিমিটার, মানে এবি জায়ের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। তাহলে 32 যদি এবি হয়, তাহলে সিডিও অবশ্যই 32 হবে, কারণ দুটো সমান যায়। এবার বলেছে জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমি কি লিখে দেবো, অতএব দুটি সমান জায়ের দৈর্ঘ্য, তাহলে দুটি সমান জায়ের দৈর্ঘ্য, তাহলে দুটি সমান জায়ের দৈর্ঘ্য সমান 32 সেন্টিমিটার। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার, হয়ে গেল।
ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, এইটা কিন্তু একটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও এই কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখে নাও একবার, ভালো কোশ্চেন এটা। কি বলেছে? আর ব্যাসার্ধের একটি বৃত্তের এবি ও এসি দুটি যায়, এবি সমান 2 অফ এসি। কেন্দ্র থেকে এবি এবং এসি জায়দ্বয়ের লম্ব দূরত্ব বলা আছে যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করতে বলেছে পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার ইকুয়াল টু 4q স্কোয়ার। ক্লিয়ার? এবারে দেখো, আমার যেহেতু এখানে কোথাও বলা নেই যে দুটো যায় এবি এবং এসি কেন্দ্রের বিপরীত দিকে বা একই দিকে, তো আমি যে কোনো খুশি ধরতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার বলা নেই কিন্তু এখানে কোন দিকে আছে। তাহলে দেখো, আমি এখানে ধরে নিচ্ছি, তাহলে কি ধরবো? সেটা একই দিকে ধরতে পারি, বিপরীত দিকে ধরতে পারি, আবার না ধরেও কিন্তু করতে পারবো আমরা। ক্লিয়ার? না ধরেই করছি। চলো তাহলে আমি কি লিখবো, যদি আমি এটাই ধরি, যে ধরি বৃত্তটি ব্যাসার্ধ, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান, আমি সেটা লিখছি ও এ সমান হচ্ছে আর একক। ক্লিয়ার? তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, এটা একটা বৃত্ত নিয়ে নিলাম আমি। আর এই বৃত্তের ক্ষেত্রে আমি যেহেতু ব্যাসার্ধ বললাম, তাহলে ব্যাসার্ধটা আমি যদি অঙ্কন করে দেখাই, সাপোজ আমি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হলো। এবার বলেছে এবি আর এসি যায়, তার কেন্দ্র থেকে আবার লম্ব দূরত্ব বলেছে পি কিউ। তার মানে আমি এখানে, আচ্ছা এই জ্যাটা এখানে না নিয়ে, মানে এই ব্যাসার্ধটা এখানে না নিয়ে আমি জ্যার উপর নিচ্ছি। সাপোজ এটা আমি জ্যা নিলাম, তাহলে এদিকে আমি এবি নিচ্ছি, আর বোঝার জন্য আমি উল্টো দিকে আরেকটা জ্যা নিচ্ছি। কোনটা? এসি। আচ্ছা এসি জ্যা বলেছে না, তাহলে আমার এইরকম হবে জ্যা হলো, এবি এসি। সাপোজ এটা আমার এ পয়েন্ট, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে এবি এবং এসি দুটো আমাদের জ্যা পেয়ে গেলাম। আর কেন্দ্র, তাহলে কেন্দ্র হচ্ছে, ধরো সাপোজ আমার কেন্দ্রটা হচ্ছে এইটা, তাহলে এই কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ বলেছে, কারণ আমার ও এ যা হবে আমার ও বি একই হবে, ঠিক একইভাবে আমার কিন্তু ও সি এটাও কিন্তু আমার একই হবে, তাই না? কারণ এটা তো ব্যাসার্ধ ও হলো। তাহলে ওই যেরকম আমার আর একক, ঠিক একইভাবে আমি এখানে বলে দিতে পারি যে এটা ও বি সমান ও সি, সবগুলোই কিন্তু আমাদের ব্যাসার্ধ। ক্লিয়ার? এবার বলেছে দেখো, কেন্দ্র থেকে এবি ও এসি জায়দ্বয়ের লম্ব দূরত্ব হচ্ছে পি কিউ। তাহলে আমি যখন লম্ব দূরত্ব একটা অঙ্কন করে নেব, তাহলে আমি সাপোজ এইটা ধরছি, আমি ও পয়েন্ট থেকে এটা একটা লম্ব টানছি, আবার ও পয়েন্ট থেকে আমি এই জায়ের উপর লম্ব টানছি, তাহলে এটা একটা লম্ব টানলাম হলো। তাহলে আমি যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমার ডি আর এটা হচ্ছে আমাদের ই, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, যে অতএব অতএব আমার এ বি, ঠিক আছে, বা ধরি এটা ধরতে পারো, যে ধরি কেন্দ্র থেকে এ বি জ্যায়ের উপর লম্ব, সেটা কোনটা? সেটা হচ্ছে ওডি সমান পি একক, এবং এবং এসি জ্যায়ের উপর লম্ব, তাহলে এসি জ্যায়ের উপর লম্ব, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের ও ই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ও ই, সেটা কত? সেটা হচ্ছে আমাদের কিউ একক হলো। এবার দেখো আমাদের যেটা বলা আছে, সেটা বলেছে যে পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার হচ্ছে 4q স্কোয়ার। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এডি, এডিটা কি? এডি হচ্ছে এবি জায়ের অর্ধেক, তাই না? তার মানে আমি এখানে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই, কোনটা? ও ডি এ, এটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, তাহলে কি লিখবো? আবার ও ডি এ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমি এখানে লিখতে পারি অতিভুজ কোনটা? ও এ, তাহলে এটা হচ্ছে লম্ব, সেটা হচ্ছে ওডি স্কয়ার, প্লাস ভূমি, ভূমি হচ্ছে এডি স্কয়ার। তার মানে আমার দরকার কি? ও এ, ও এর মান কত দেওয়া আছে? আর, তাহলে আর এর স্কয়ার হচ্ছে ইকুয়াল টু ওডি, ওডি হচ্ছে পি প্লাস এডি স্কয়ার, এডি মানে হচ্ছে এ বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কেন এ বিতে নিয়ে এলাম? কারণ প্রশ্নে দেখো এ বি ইকুয়াল টু 2 এসি দেওয়া আছে,
তার মানে আমার এবি আর এসি দিয়ে কিন্তু আমি যদি প্রশ্নে আনতে পারি আমার কিন্তু করতে সুবিধা হবে, তাই না? এবারে কি করবো, এবির মানটা বের করবে এখান থেকে। তাহলে দেখো এবি স্কোয়ার ডিভাইডস বাই 2 স্কোয়ার মানে 4, আর পি যদি এদিকে চলে আসে তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এবি স্কোয়ার কি পাবো, তাহলে এবি স্কোয়ার হচ্ছে 4 হোল ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এইটা পাবো, তাই না? এবারে আরেকটা জিনিস দেখো খেয়াল করে, এখানে আমাদের বলা আছে যে এসি যায় লম্ব দূরত্ব কিউ, তার মানে আমি যদি এই ত্রিভুজটা নিই, কোন ত্রিভুজ, ও ই এ, এইটা আবার নিই, তাহলে আবার কোনটা নিচ্ছি, তাহলে আবার লিখবো যে আবার ও এ ই, ও এ ই, ও এ ই ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার খেয়াল করে দেখো, এখানেও আমি যদি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি করি, অতিভুজ কোনটা, অতিভুজ ও এ, তাই না? তাহলে আমি কি লিখবো, অতিভুজ স্কয়ার ও এ স্কয়ার, লম্ব স্কয়ার, লম্ব কোনটা, লম্ব হচ্ছে ও ই, আর ভূমি হচ্ছে আমার এ ই। ক্লিয়ার? তাহলে দেখো ও এ মানে কত, ও এ হচ্ছে আমার এখানে আর স্কয়ার, আর ও ই কোনটা, ও ই হচ্ছে এসি যার উপর লম্ব দূরত্ব, যেটা হচ্ছে আমার কিউ, তাই না? তাহলে আমার এটা হচ্ছে কিউ স্কয়ার প্লাস এ ই, এই মানে হচ্ছে তোমার হাফ অফ এসি, তার মানে এসি বাই 2 তার হোল স্কয়ার। তার মানে আমার এখান থেকে আমি এটা তো লিখতে পারি যে এসি বাই 2, তার মানে এসি স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তার মানে এখান থেকে আমি যদি এসি স্কয়ার বের করতে চাই, সেটা হচ্ছে 4 হোল ইন্টু আর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? এবার প্রশ্নে আসো, প্রশ্নে বলেছে এবি ইকুয়াল টু 2 অফ এসি, তার মানে এবার আমি এই কনসেপ্টটা কাজে লাগাবো, ঠিক আছে, যে এবি ইকুয়াল টু 2 অফ এসি দেওয়া আছে, তার মানে কি লিখবো, অতএব বা যেহেতু বা শর্তানুসারে লিখে দিতে পারবো, যে শর্তানুসারে সেটা হচ্ছে এবি ইকুয়াল টু 2 অফ এসি। আমার এখানে এবি স্কোয়ার এসি স্কোয়ার দেওয়া আছে, তার মানে আমি যদি উভয় পক্ষে বর্গ নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এবি স্কোয়ার হয়ে যাবে, তাই না? তার মানে আমি কি লিখছি এখানে দেখো, এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার হচ্ছে আমার এদিকেও যদি বর্গ নিয়ে নিই, 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 অফ এসি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবি স্কোয়ার এখানে তাহলে আমি কি লিখতে পারবো, দেখো এবি স্কোয়ারের মান কত, 4 হোল ইন্টু, তাহলে 4 হোল ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এদিকে হচ্ছে 4 হোল ইন্টু আবার এসি স্কোয়ারের মান হচ্ছে 4 ইন্টু, তাহলে 4 ইন্টু আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই না? তাহলে উভয় পক্ষে দিয়ে আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু 4 একটা 4 আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে আমার এখানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এদিকে থাকছে 4 হোল ইন্টু আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই না? এটা পাচ্ছি আমি। এবার দেখো এটাকে যদি আমি আরেকটু সরল করে দিই, তাহলে আরেকটু সরল করলে কি পাচ্ছি, আমি এখানে কি পাবো, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এদিকে 4 যদি গুণ করে দিই তাহলে 4 আর স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখানে আমার চেয়েছে কি পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার ইকুয়াল টু 4 কিউ স্কোয়ার, তার মানে পি আর আর আমার একদিকে কিন্তু থাকবে, তাহলে আমি কি করছি, পি আর আর একদিকে নিয়ে যাচ্ছি আর কিউটা আরেক দিকে, তাহলে এখানে আছে আমার কত, আর স্কোয়ার, তাহলে এখানে আমি রাখছি আর স্কোয়ার, আর 4 আর স্কোয়ারটা আরেক দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বা আমি এটাকে পুরো ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার 4 কিউ স্কোয়ার যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে হচ্ছে 4 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর পি স্কোয়ারটা ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস পি স্কোয়ার, আর এটা এদিকে এলে 4 কিউ স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? আমি এটাকে এভাবে লিখতে পারি, কি লিখলাম, 4 আর স্কোয়ার আছে, আমি এই আর স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে আর স্কোয়ার মাইনাস হয়ে গেল, আর পি স্কোয়ারটা মাইনাস ছিল এদিকে প্লাস পি স্কোয়ার হয়ে গেল, আর 4 কিউ স্কোয়ারটা মাইনাস ছিল এদিকে এসে প্লাস 4 পি স্কোয়ার হয়ে গেল, মানে 4 কিউ স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো 4 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কত, 3 আর স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 4 কিউ স্কোয়ার। দেখো এটাই তো আছে, পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার, তাই না? তার মানে আমি এখান থেকে লিখতে পারবো যে হুইচ ইমপ্লাইজ পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার ইকুয়াল টু কত, 4 কিউ স্কোয়ার। বাস, প্রমাণিত। এটাই তো আমাকে চেয়েছে, এটাই আমি প্রমাণ করে দিলাম, প্রুফ করে দিলাম, তাই না? তাহলে বোঝা গেছে? ক্লিয়ার? চলো এবারে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। চলো নেক্সট দেখো, একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এসি ইকুয়াল টু ডিবি।
এটা কিন্তু তোমাদের বইতেই আছে, বসে দেখিতে আছে, ঠিক আছে? তো অবশ্যই করে রাখবে, আমি করে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? চলো, যেহেতু প্রয়োগ তার জন্য আমি করে দিচ্ছি, দেখে নাও একটা। এটা কিন্তু খুব একটা কঠিন নয়, সহজই আছে, জাস্ট বুঝে নিলে কিছু নেই, ছোট একটা প্রয়োগ। ক্লিয়ার? চলো, বলেছে একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে। দেখো এরকম টাইপের কিন্তু একটা শর্ট কোশ্চেন ছিল, বাট ওখানে কিন্তু বলা ছিল না যে একটিকে এ ও বিন্দুতে অপরটিকে সি ও ডি বিন্দুতে। ওখানে কিন্তু সিরিয়ালি বলা ছিল যে দুটো বৃত্তকেই এ বি সি ডি বিন্দুতে ছেদ করে, তাই না? আর এখানে কিন্তু বলা আছে যে একটা বৃত্তকে এ বি আর একটা বৃত্তকে সি ডি বিন্দুতে। ক্লিয়ার? চলো, তাহলে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে আরেকটা বৃত্ত আমি নিয়ে নেবো, তাহলে এর ভিতরে আরেকটা বৃত্ত নিচ্ছি আমি, তাহলে এটা একটা বৃত্ত নিলাম। এবার কি, একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা ড্র করবো আমি। সাপোজ এইটা আমি একটা সরলরেখা ড্র করলাম। এবার দেখো এখানে বলেছে যে একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে, সাপোজ আমি বৃহত্তর বৃত্তকে আমি ধরে নিচ্ছি, এখানে এ আর এখানে বি বিন্দুতে ছেদ করেছে, হলো। আর ক্ষুদ্রতর বৃত্তকে আমি ধরছি এখানে সি আর এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। তার প্রমাণ করতে বলেছে এসি ইকুয়াল টু ডিবি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এটা ইজি আছে, চলো দেখে নিই। প্রদত্ত, প্রথম লিখবো, কি লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বা এটা বলতে পারো যে ধরি ও কেন্দ্রীয় সমকেন্দ্র, ও সমকেন্দ্রীয় বৃত্তের, এটাও বলতে পারো, ঠিক আছে? ধরি ও সমকেন্দ্রীয় বৃত্তের, বা ধরি একটি সরলরেখা, এটাও বলতে পারো। ধরি একটি সরলরেখা ও সমকেন্দ্রীয় বৃত্তের, এটা হচ্ছে ও, ও পয়েন্ট কেন্দ্র, ও সমকেন্দ্রীয় বৃত্তের সমকেন্দ্রীয় দুটি বৃত্তের একটিকে একটিকে কি বিন্দুতে, এ এবং বি, ঠিক আছে? বা দুটি সমকেন্দ্রীয় দুটি বৃত্তের বৃহত্তর বৃত্তটিকে, এটাকেও বলতে পারো। এখানে একটিকে না বলে বৃহত্তর বৃত্তটিকে এটা বলা যেতে পারে যে বৃহত্তর বৃত্তটিকে এ ও বি বিন্দুতে এবং এ ও বি বিন্দুতে এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? তাহলে প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু ডিবি। ক্লিয়ার? বা তুমি এটা লিখতে পারো প্রামাণ্য, কি, যে আমাকে প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু ডিবি। ক্লিয়ার? এবার এইটা আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে এবার অঙ্কন, চলো অঙ্কন দেখো, আমি যদি এখানে কেন্দ্র থেকে একটা লম্ব এঁকে নিই যেটার উপরে, তাহলে কিন্তু আমি সেখানে কিন্তু অনায়াসে প্রমাণ করতে পারবো, তাই না? তাহলে আমি এখানে একটা কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করে নিচ্ছি। তাহলে আমি কি লম্ব অঙ্কন করছি, সাপোজ আমি ও পয়েন্ট থেকে এটা একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বটা আমার এখানে সাপোজ ই পয়েন্টে মিট করেছে, তাহলে কি করলাম যে ওই লম্ব এ বি অঙ্কন করা হলো। এবার কি লিখবো, প্রমাণ। প্রমাণে দেখো কি লিখছি, প্রমাণে লিখবে যেহেতু ওই লম্ব এ বি, ঠিক আছে, যেহেতু ওই লম্ব এ বি, সেহেতু সেহেতু বৃহত্তর বৃত্তের ক্ষেত্রে দেখো এই আর ই বি দুটোই সমান, কারণ এইটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, কারণ যেহেতু আমরা জানি যে কেন্দ্র থেকে যখন লম্ব অঙ্কন করব কোনো জায়ের উপর, এটা সমাদ্বিখণ্ডিত করবে, তাই না? তাহলে হচ্ছে আমি এখানে কি লিখতে পারবো, সেহেতু এই সমান, সেটা হচ্ছে আমার ই বি। ক্লিয়ার? আবার দেখো যখন আমাদের ওই লম্ব এ বি, তাহলে এ বি সরলরেখার উপর সিডি পয়েন্ট আছে, তার মানে আমি বলতে পারি ওই লম্ব সিডি, তাই না? তাহলে কি লিখবো, আবার আবার যেহেতু ওই লম্ব এ বি, সেহেতু ওই লম্ব
আমি বলতে পারি এটা হচ্ছে সিডি, তাই না? তাহলে এটাও যদি আমি লম্ব হয় তাহলে আমি এখানে বলতেই পারি যে সি সমান ইডি। ক্লিয়ার? এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু ইটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। ঠিক একইভাবে আগের লাইনে এখানেও বলতে পারো যেহেতু ইটা হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি লিখতে পারবো এবারে। অতএব আমাদের চেয়েছে এসি। দেখো এসিটা কি হচ্ছে আমার এই মাইনাস সি, তাই না? তাহলে কি লিখবো দেখো, অতএব এসি সমান হচ্ছে আমার এই মাইনাস সিই। তার মানে এইটা কত, এই হচ্ছে দেখো এই যেটা সেটাই হচ্ছে ইবি। তার মানে আমি এখানে কি লিখতে পারবো, ইবি মাইনাস সিই, সি মানে হচ্ছে ইডি। হলো? এবার এখানে আছে ছবিতে আসো দেখো, ইবি, ইবি মানে পুরোটা, আর ইডি মানে এইটুকু। তাহলে পুরোটা থেকে যদি এইটুকু বাদ দেয় তাহলে বিডি পাচ্ছি না আমি, তাই না? তাহলে আমি কি লিখে দিতে পারবো, ইকুয়াল টু বি ডি। আর এটাই চেয়েছে দেখো এসি ইকুয়াল টু ডিবি, এটাই তো বিডি যেটা সেটাই তোমার ডিবি। তাহলে অতএব এসি ইকুয়াল টু ডিবি। ব্যাস, প্রমাণিত হয়ে গেল। বেশি বড় না, ছোট। ক্লিয়ার? বোঝা গেছে? অবশ্যই করে রাখবে কিন্তু, ঠিক আছে? এইটা যেটা করলাম এটাও অবশ্যই করবে, আর এর আগে যেটা করলাম এটাও অবশ্যই করবে, এটা তো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, চলো এবারে নেক্সট কি আছে আমরা দেখে নিই। এটা এখনই করলাম, নেক্সট কমপ্লিট। তো আজকে যেটা করলাম সেটা হচ্ছে তোমাদের থার্ড চ্যাপ্টার যেটা আছে বৃত্তের সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে নিলাম আমরা, যেটা কোশ্চেন ব্যাংক থেকে আছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কোশ্চেন ব্যাংকে যতগুলো কোশ্চেন আছে তোমাদের বই থেকে হুবহু কমন কোশ্চেন পাবে, আর বই থেকে কমন ছাড়া যা কোশ্চেন আছে আমি সবটাই কিন্তু এখানে করিয়ে দিলাম। ঠিক আছে, সবটাই কিন্তু আমি এখানে করিয়ে দিয়েছি। তো আশা করছি বইটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা এটা দেখো, দেখবে সবটাই তোমাদের কভার হয়ে গেছে। আর এরকম টাইপের কোশ্চেন তোমরা যে কোনো কোশ্চেন পরীক্ষায় এলে সেটা সবই করতে পারবে, তাই না? তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আজকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের স্টুডেন্টরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, আর যারা আমাদের দিগন্ত ব্যাচের স্টুডেন্ট রয়েছে, মানে যারা আমাদের অনলাইন কোর্সের স্টুডেন্ট রয়েছে, তারাও কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখাই হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাসে। কোনো কিছু তোমাদের কোশ্চেন থাকলে, ডাউট থাকলে আমি তো ক্লিয়ার করিয়ে দেবো ডাউট ক্লিয়ারিং ক্লাসে, তাই না? তো চলো, ক্লাসটা এটুকুই থাকছে। মন দিয়ে তোমরা পড়াশোনা করো, সামনে পরীক্ষা রয়েছে, ফাঁকি একদম মারবে না কেউ। ঠিক আছে, কারণ এখন যদি ফাঁকি মারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটাও খারাপ হবে, তাই না? তো এখন একটু সময় করে কষ্ট করে হলেও একটু পড়ো, একটু সময় দাও পড়াতে, যাতে পড়াটা ভালো হয়, পরীক্ষাটা ভালো হয়, তাই না? তো চলো মন দিয়ে সবাই পড়ো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট আরেকটা ক্লাসে, মানে আবার একটা চ্যাপ্টারের উপর আমি কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসবো। সেই ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, চলো সবাইকে টাটা।